special tree grows hidden. The tree of life. Don't worry. Is everything alright? Everything's alright. How's she doing? She had a seizure. There's hope. There's a disease. And there's a cure. And I will find Wear it when you find Eden. And when you return, I shall be your Eve. দ্য ফাউন্টেন হলো একটি আশ্চর্যজনকভাবে রূপকথামূলক এবং দর্শনীয় চলচ্চিত্র যা মানব জীবনের অনন্ত সন্ধান, প্রেম ও মৃত্যুর অমোঘ সত্যগুলোকে একসঙ্গে নিয়ে আসে। এটি এমন একটি গল্প যেখানে সময় ও স্থানের সব সীমা ধ্বংস হয়ে যায় আর ভালোবাসা তার অন্তহীন রূপে অনন্তকালের পথে পা বাড়ায়। এই চলচ্চিত্রে তিনটি আলাদা গল্প একসঙ্গে বাঁধা আছে, যেখানে তিনটি যুগে তিনজন মানুষের জীবনকে তুলে ধরা হয়েছে, প্রত্যেকেই আলাদা সময়ে, কিন্তু তাদের সকলের গন্তব্য একটাই, অমরত্বের খোঁজ। গল্প শুরু হয় প্রাচীন মায়া সভ্যতায়, তারপর আমাদের নিয়ে যায় বর্তমান সময়ে, যেখানে একটি বৈজ্ঞানিক গবেষক তার প্রিয় স্ত্রীর জীবন বাঁচাতে সংগ্রাম করছে, এবং এরপর ভবিষ্যতের দিকে, যেখানে একটি মহাকাশযাত্রী অনন্ত জীবন ও নতুন জন্মের সন্ধান করছে। এই তিনটি ভিন্ন গল্পের মাধ্যমে একটি গভীর ও চমকপ্রদ কাহিনী গড়ে ওঠে। ওয়েলকাম টু সৌরভস ইউনিভার্স। স্টে টিউন ফর মেসমারাইজিং মুভিজ। গল্পের সূচনা হয় এক রহস্যময় এবং মনোমুগ্ধকর দৃশ্যের মাধ্যমে, যেখানে আমরা দেখতে পাই একদল মায়া যোদ্ধা গাছের চারপাশে প্রহরারত। এটি কেবল কোনো সাধারণ গাছ নয়, এটি হলো জীবনের গাছ বা ট্রি অফ লাইফ, যা মায়া পৌরাণিক কাহিনী অনুযায়ী অমরত্বের উৎস বলে বিবেচিত। এর শিকড়ের গভীরে লুকিয়ে আছে সেই রহস্য যা মৃত্যুকে জয় করতে পারে। আর এই মুহূর্তে একজন স্প্যানিশ কনকুইস্টাডার টমাস তার সৈন্যদল নিয়ে মায়া সাম্রাজ্যের গভীরে এগিয়ে যাচ্ছে। তার চোখে এক অটুট লক্ষ্য, এই গাছটি তাকে খুঁজে বার করতে হবে। টমাস তার মিশনে এগিয়ে যেতে থাকে, কিন্তু একদল মায়া যোদ্ধা তাকে বাধা দেয়। তাদের প্রাচীন ধর্মীয় বিশ্বাসে এই গাছটি রক্ষার দায়িত্ব তাদের ওপর। তারা মনে করে যদি কোনো বিদেশি এই গাছটি স্পর্শ করে তবে তাদের দেবতা কুকুলকান ক্রুদ্ধ হবেন আর সমগ্র সাম্রাজ্যকে ধ্বংস করে দেবেন। তবুও টমাস তার মিশন থেকে পিছিয়ে যায় না। তার এই অদম্য ইচ্ছার কারণ হলো স্পেনের রানী ইসাবেল, যিনি তাকে এই অমরত্বের সন্ধানে পাঠিয়েছেন। তিনি জানেন স্পেনের মতন আসন্ন এবং তার রাজ্যের জন্য একমাত্র মুক্তির পথ হলো এই জীবনের গাছ। টমাস তার হৃদয়ে ইসাবেলের জন্য গভীর ভালোবাসা নিয়ে যুদ্ধের ময়দানে প্রবেশ করে। তার কাছে এটি শুধু একটি অভিযান নয়, বরং তার প্রিয় রানী ও তার দেশের জন্য চিরকাল বেঁচে থাকার আশা। ঠিক এই মুহূর্তে গল্পটি আমাদের এক লাফে বর্তমান যুগে নিয়ে আসে, যেখানে আমরা দেখি টম ক্রেও নামে একজন বিজ্ঞানীকে। টম তার ল্যাবরেটরিতে কাজ করছে, গভীরভাবে ব্যস্ত একটি গবেষণায়, যা একদম তার জীবন মৃত্যুর লড়াইয়ের মতো। তার স্ত্রী ইজির মস্তিষ্কে ক্যান্সার ধরা পড়েছে এবং প্রতিদিন তার অবস্থা অবনতি হচ্ছে। টম ইজির জীবনের জন্য যে কোনো মূল্যে লড়াই করতে প্রস্তুত। সে একের পর এক পরীক্ষামূলক চিকিৎসা, নতুন নতুন ঔষধের সন্ধান চালাচ্ছে, কিন্তু প্রতিবারই ব্যর্থতার মুখোমুখি হচ্ছে। ইজি তার স্বামী টম ক্রেওকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য উৎসাহিত করে। সে টমকে বোঝায় যে মৃত্যুই হয়তো জীবনের এক অবিচ্ছেদ্য অংশ এবং একদিন আমাদের সবাইকেই বিদায় নিতে হবে। কিন্তু টম এই সত্য মেনে নিতে পারে না। তার মনে হয় যদি আরও একটু সময় পাওয়া যেত, যদি আরও কিছুদিন ইজিকে তার কাছে রাখা যেত, তাহলে হয়তো সে একটি নতুন চিকিৎসা আবিষ্কার করতে পারত, যা ইজিকে সুস্থ করে তুলত। এবং এখানেই শেষ নয়। যখন টম ক্রেও ইজির পুরনো নোটবুক খোলে, সে আবিষ্কার করে ইজি তার জন্য একটি গল্প লিখছে। এটি প্রাচীন মায়া যোদ্ধা এবং রানী ইসাবেলের গল্প। সেটা যেন তার এবং ইজির জীবনেরই প্রতিফলন। গল্পটি আরও গভীরে প্রবেশ করে, যেখানে আমরা দেখতে পাই প্রাচীন মায়া সাম্রাজ্যের মধ্যে টমাসের অগ্রগতি। মায়া যোদ্ধারা তার পথ আটকাতে থাকে এবং টমাসকে এক তীব্র যুদ্ধের মধ্য দিয়ে এগোতে হয়। এক পর্যায়ে টমাস এবং তার সঙ্গীরা মায়া যোদ্ধাদের দ্বারা বন্দী হয়ে যায়। মায়া যোদ্ধাদের প্রধান পুরোহিত, যিনি তাদের ধর্মীয় বিশ্বাস এবং জীবনের গাছ রক্ষার দায়িত্বে আছেন, টমাসকে বলে যে এই যাত্রাই তার শেষ যাত্রা। তবে পুরোহিতও টমাসের চোখে সেই অটুট ইচ্ছা এবং বেঁচে থাকার জন্য লড়াই করার অনমনীয়তা দেখতে পায়। সে বলে যদি টমাস জীবনের গাছ খুঁজতে চায় তবে তাকে জীবনের শেষ ধাপে পা রাখতে হবে। টমাসের
টমাসের চোখে মুখে মিশে থাকে দৃঢ় সংকল্প এবং সে প্রস্তুত হয়ে ওঠে যে কোনো ধরনের ঝুঁকি নেওয়ার জন্য। এই প্রাচীন পৃথিবীর দৃশ্য থেকে কাহিনী আবারও বর্তমান যুগে ফিরে আসে। এখানে আমরা দেখি টম ক্রেওকে, যিনি নিজের সব চেষ্টা ও গবেষণাকে আরও গভীরে নিয়ে যাচ্ছেন। তিনি এক ধরনের গাছ থেকে বের করা এক জৈব উপাদানের উপর গবেষণা করছেন, যা তিনি বিশ্বাস করেন যে ইজির ক্যান্সারের প্রতিরোধের কার্যকর হতে পারে। এই গাছটি নিয়ে গবেষণা করতে গিয়ে টম যেন নিজেই জীবনের গাছ খুঁজতে শুরু করে। সে বারবার ইজির শারীরিক অবস্থার পরীক্ষা করে এবং প্রতিটি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে থাকে। একদিকে ইজি তার শেষ দিনগুলোতে নিজের জীবনের শান্তি খুঁজতে চেষ্টা করে। সে মৃত্যুকে মেনে নিয়ে ধীরে ধীরে তার জীবনের সবকিছুর সঙ্গে বিদায় নিচ্ছে। ইজি তার অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হতে চায় শুদ্ধতার সঙ্গে। তার জন্য মৃত্যু মানেই জীবনের একটা নতুন অধ্যায়ের শুরু, আর সে চায় টমও এটিকে এভাবেই দেখুক। একদিন ইজি টমকে তার গল্পের নোটবুকটি দেয়, যেখানে সে তার অসমাপ্ত উপন্যাসটি লিখছিল। গল্পটি প্রাচীন মায়া সাম্রাজ্যের সেই যোদ্ধা টমাস এবং তার রানী ইসাবেলের মধ্যকার ভালোবাসার কথা বলে, যা তাদের মৃত্যুর মধ্যেও বিচ্ছিন্ন করতে পারেনি। ইজি বলে, গল্পটা শেষ করো টম। তার কাছে মনে হয় টম এই উপন্যাসের শেষ অধ্যায় লিখতে পারলে হয়তো সে বুঝতে পারবে মৃত্যুর প্রকৃত অর্থ কী, আর ইজি যেন এইভাবেই টমকে মৃত্যুর ভয় থেকে মুক্তি দিতে চায়। এরপর গল্পটি প্রাচীন মায়া সাম্রাজ্যে চলে আসে, যেখানে পুরোহিত টমাসকে একটি চূড়ায় নিয়ে যায়। পুরোহিত বলে, জীবনের গাছ এখানেই আছে, কিন্তু এই গাছ পেতে হলে তোমাকে নিজেকে উৎসর্গ করতে হবে। টমাস বুঝতে পারে এটি শুধুমাত্র শারীরিক যাত্রা নয়, বরং এটি এক আধ্যাত্মিক এবং আত্মত্যাগের পরীক্ষাও। পুরোহিত একটি ধাতব ছুরি টমাসের হাতে দেয়, যেন টমাস নিজের রক্ত দিয়ে জীবনের গাছকে চিরকালীন শক্তি দিতে পারে। টমাসের চোখে তার প্রিয় রানী ইসাবেলের মুখের ছবি ভেসে উঠতে থাকে, আর সে বুঝতে পারে এই যাত্রার মানে শুধুমাত্র অমরত্ব নয়, বরং সত্যিকারের ভালোবাসা এবং আত্মত্যাগ। এই পর্যায়ে কাহিনী আমাদেরকে দেখায় যে টম এবং টমাস উভয়েই তাদের প্রিয়জনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। একজন প্রাচীন যোদ্ধা তার রক্ত দিয়ে জীবনের গাছকে খুঁজছে, আর একজন আধুনিক বিজ্ঞানী তার প্রিয়জনের জন্য প্রতিটি মুহূর্ত সংগ্রাম করছে। টম তার গবেষণার ওপর আরও গভীরভাবে কাজ করতে থাকে এবং প্রিয় স্ত্রীর জীবন বাঁচাতে তার সবটুকু শক্তি ও জ্ঞান ব্যয় করতে প্রস্তুত। সে সেই গাছের নির্যাস নিয়ে নতুন একটি ঔষধ তৈরি করে এবং এই ঔষধটি ইজির শরীরে প্রয়োগ করার প্রস্তুতি নেয়। তার বিশ্বাস এটি ইজির ক্যান্সারকে নির্মূল করতে পারবে এবং সে সুস্থ হয়ে উঠবে। ইজি তাকে বোঝাতে চেষ্টা করে যে টমকে তার মৃত্যুকে মেনে নেওয়া উচিত। সে বলে, মৃত্যু মানেই জীবনের শেষ নয় টম। ইজির কথাগুলো যেন টমকে অদ্ভুতভাবে আঘাত করতে থাকে, কারণ সে কোনোভাবেই ইজিকে হারাতে চায় না। সে মনে করে তার ভালোবাসা এবং বিজ্ঞান মিলিত হয়ে ইজিকে তার মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারবে। কিন্তু ইজি এদিকে দিনের পর দিন দুর্বল হয়ে পড়ছে, আর তার শরীর যেন সময়ের সাথে সাথে আরও ক্ষীণ হয়ে আসছে। একদিন ইজি টমকে বলে যে সে আকাশে একটি তারা দেখতে চায়। সে জানায় মায়া সভ্যতায় একটি বিশেষ তারার নাম দেওয়া হয়েছিল, জেফালবা, মৃত্যুর স্থান হিসাবে যা বিবেচিত। ইজির মতে সেই তারা দেখা মানে মৃত্যুকে এক ধরনের স্বাগত জানানো। টম তার সঙ্গে কথা না বলে নীরব হয়ে থাকে, কারণ তার জন্য বিষয়টি সহ্য করাই কঠিন। সে তার মনোবল দৃঢ় রাখে এবং ইজির চিকিৎসায় আরও বেশি গভীরভাবে মনোনিবেশ করে। এদিকে ইজির উপন্যাসের অংশগুলো ধীরে ধীরে টমের কাছে আরও স্পষ্ট হয়ে ওঠে। সে উপন্যাসের পাতায় টমাসের যাত্রা, মায়া পুরোহিতের পরীক্ষাগুলো এবং জীবনের গাছের সন্ধান খুঁজে পায়। এই কাহিনীর সঙ্গে টমের নিজস্ব সংগ্রাম এবং ইজির জন্য তার তীব্র ভালোবাসার মধ্যে গভীর সংযোগ দেখতে পায়। ইজির লেখার মধ্যে যেন একটি বার্তা লুকিয়ে আছে, যা টমকে মৃত্যুর স্বীকারোক্তি করার জন্য উৎসাহিত করছে। এবার গল্পটি আবার প্রাচীন মায়া যুগে ফিরে যায়। টমাস যখন জীবনের গাছের কাছে আসে, সে তার নিজের হাত কেটে গাছের শিকড়ে রক্ত দেয়। সেই মুহূর্তে গাছটি যেন জীবন্ত হয়ে ওঠে। তার শিকড় এবং শাখা প্রশাখা টমাসের চারপাশে জড়িয়ে যায়। গাছের আভা টমাসকে ঢেকে ফেলে এবং সে এক অদ্ভুত আলোর ভেতরে চলে যায়। তার মনে হয় যেন তার রক্তের বিনিময়ে অমরত্বের রস পাচ্ছে, কিন্তু হঠাৎ তার শরীরের বিষের মতো একটি অনুভূতি জাগে। সে টের পায় যে গাছটি তাকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে, তার শরীরের প্রতিটি অঙ্গকে নিজের ভেতরে টেনে নিচ্ছে। সেই মুহূর্তে গল্পটি আবারও বর্তমান যুগে ফিরে আসে, যেখানে টম তার তৈরি করা ঔষধ ইজির শরীরে প্রয়োগ করে। কয়েকদিনের মধ্যেই ইজির অবস্থা কিছুটা উন্নত হয় এবং টমের মনে একটি নতুন আশার সঞ্চার হয়। সে ভাবে হয়তো তাদের জন্য এখনও আরও কিছু সময় বাকি আছে। ইজি তার পছন্দের একটি মুহূর্তে টমকে বলে, তুমি জানো টম, মৃত্যুর সাথে মিত্রতা করাটা হয়তো এতটাও কঠিন নয় যতটা আমরা ভাবি। কিন্তু হঠাৎ করে ইজির অবস্থার অবনতি ঘটে এবং সে আবারও অবচেতন হয়ে যায়। টম হতাশ হয়ে পড়ে, তার সব প্রচেষ্টা যেন বিফলে যাচ্ছে। সে ল্যাবরেটরিতে আরও গবেষণা করতে শুরু করে এবং প্রতিটি ব্যর্থতা তাকে আরও ভেঙে দেয়। গল্পটি এগিয়ে চলে প্রাচীন
মায়াযুগের গভীরে, যেখানে টমাস এখন জীবনের গাছের শক্তির দ্বারা পরিপূর্ণ হয়ে উঠেছে, কিন্তু একই সাথে তার শরীরকে গাছের শিকড়ের মধ্যে দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তার মনে হয় সে অমরত্বের সন্ধান পেয়েছে, কিন্তু এটি ঠিক যেমনটা সে কল্পনা করেছিল তেমনটা নয়। গাছের রস তার শরীরের ভিতরে প্রবাহিত হতে শুরু করে এবং সেই মুহূর্তে টমাস অনুভব করে যেন সে প্রকৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে অনুভব করতে শুরু করে যে তার শরীর ভেঙে যাচ্ছে, তার সত্তা যেন গাছের শিকড়ে বিলীন হয়ে যাচ্ছে। এই মৃত্যু ও জীবনের মধ্যে থাকা অবস্থায় টমাস বুঝতে পারে অমরত্বের আসল অর্থ হলো জীবনের সঙ্গে একাত্মতা, শুধুমাত্র নিজের অস্তিত্বের চেয়ে বড় কিছুতে পরিণত হওয়া। গল্পটি আবারও বর্তমান যুগে ফিরে আসে, যেখানে টম ক্রেওর যাত্রা এক নিষ্ঠুর বাঁকে চলে যায়। ইজির অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকে এবং তার শরীর দুর্বল হয়ে যায়। টমের সব প্রচেষ্টা এবং ঔষধ একের পর এক ব্যর্থ হয়ে যায়। ইজির ক্যান্সার তার শেষ পর্যায়ে পৌঁছেছে এবং এখন আর কিছুই করা সম্ভব নয়। টম যেন তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধে পরাজিত হতে চলেছে। ইজি টমকে তার শয্যার পাশে ডাকে এবং তাকে অসমাপ্ত উপন্যাসের শেষ অধ্যায়টি পড়তে বলে। সে বলে, গল্পটি শেষ করো টম, আমি জানি তুমি পারবে। টম উপন্যাসের শেষ অংশটি খুলে পড়তে শুরু করে, যেখানে মায়া পুরোহিত এবং টমাসের শেষ সাক্ষাতের দৃশ্য বর্ণিত আছে। যেখানে পুরোহিত বলে, অমরত্ব তোমার নিজের মনের মধ্যেই নিহিত টমাস, মৃত্যু কেবলমাত্র একটি প্রবাহ বা পরিবর্তন। টম এই কথাগুলো পড়তে পড়তে বুঝতে পারে ইজি তাকে মৃত্যুকে গ্রহণ করতে এবং বিদায় নিতে শেখাচ্ছে। তার জীবনের গভীরতম বেদনাকে মেনে নিয়ে ইজি যেন টমকে তার জীবন এবং মৃত্যুর মধ্যকার সমন্বয় বোঝাতে চাইছে। এরপর ইজি হঠাৎই খুব শান্তভাবে বলে, আমি বিদায় নিতে চাই টম। তার মুখে এক ধরনের প্রশান্তির ছাপ ফুটে ওঠে। টমের চোখে জল চলে আসে, কিন্তু সে ইজির ইচ্ছা মেনে নেয় এবং তার প্রিয়জনকে শান্তিপূর্ণ বিদায়ের সুযোগ দেয়। টম বুঝতে পারে কখনো কখনো সত্যিকারের ভালোবাসা মানে হলো ছেড়ে দেওয়া, যখন আর কিছুই করার থাকে না। এই সময় গল্পটি আবারও মায়াযুগে ফিরে আসে। এখানে টমাস সম্পূর্ণরূপে গাছে মিশে গেছে এবং সে প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশে রূপান্তরিত হয়েছে। তার শরীর ভেঙে গিয়ে গাছের শিকড়ে এবং পাতাগুলোতে মিশে যাচ্ছে। তার অস্তিত্বের শেষ মুহূর্তে সে বুঝতে পারে অমরত্ব মানে কেবল চিরকাল বেঁচে থাকা নয়, বরং চিরকাল প্রকৃতির একাংশে মিশে থাকা। তার আত্মা গাছের ভিতরে একটি নতুন জীবন হিসাবে গড়ে ওঠে। গল্পটি এবার ভবিষ্যতের মহাকাশযাত্রী টমের দিকে চলে যায়। এখানে টম একটি জৈব কোষের মতো স্ফিয়ারের ভেতরে মহাশূন্যে একটি মৃত তারার দিকে যাত্রা করছে। তার সঙ্গী হলো একটি গাছ, যেটি সম্ভবত সেই জীবনের গাছের প্রতীক। সে মহাশূন্যের মধ্য দিয়ে যাত্রা করছে তার নিজের অস্তিত্ব এবং ভালোবাসার খোঁজে। এই দৃশ্যগুলো যেন টমাসের এবং টম ক্রেওর গল্পের এক অদ্ভুত সমন্বয়, যেখানে মৃত্যুর ধারণাটি একটি নতুন জীবনের জন্ম এবং পরিবর্তনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। মহাকাশযাত্রীর সেই যাত্রা অবশেষে সেই তারার দিকে পৌঁছায়, যে তারাটি ছিল মায়া পৌরাণিক কাহিনীর জেভালবা, বা যাকে মৃত্যুকে আহ্বান করার তারা বলা হতো। এখানে টম তার যাত্রার শেষ মুহূর্তে পৌঁছে যায়। গাছের পাতা ধীরে ধীরে ঝরে পড়ছে এবং টম তার নিজের সত্তার ভেতরে এক ধরনের আলোকিত অবস্থা অনুভব করছে। তার মনে হয় সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু একই সঙ্গে যেন জীবনের এক নতুন রূপের জন্ম হচ্ছে। মহাকাশযাত্রী টম তার নিজের আত্মত্যাগের মাধ্যমে বুঝতে পারে মৃত্যুকে জয় করা মানে হলো নিজেকে পরিবর্তনের সঙ্গে সমন্বিত করা এবং প্রেমের চিরন্তন সত্যের সঙ্গে মিশে যাওয়া। এইভাবে তিনটি গল্পের এক অবিচ্ছেদ্য সংযোগ তৈরি হয়। প্রাচীন মায়াযোদ্ধা টমাস, আধুনিক যুগের বিজ্ঞানী টম ক্রেও এবং ভবিষ্যৎ যুগের মহাকাশযাত্রী টম, তাদের সবার যাত্রা, প্রেম এবং আত্মত্যাগ একত্রিত হয়ে এক গভীর এবং আধ্যাত্মিক কাহিনীতে রূপান্তরিত হয়, যা জীবনের প্রকৃত অর্থ এবং মৃত্যুর চিরকালীন রহস্য উন্মোচন করে। প্রথমে আমরা প্রাচীন মায়াযুগের টমাসের দৃশ্যে ফিরে আসি। টমাস এখন সম্পূর্ণরূপে গাছের সঙ্গে মিশে গেছে। তার শরীর গাছের শিকড়ের ভেতরে মিশে গিয়ে একটি নতুন জীবনের রূপ ধারণ করেছে। এই রূপান্তর তাকে প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছে, যেখানে সে অমরত্বের আসল অর্থ খুঁজে পায়। জীবনের গাছের শিকড়ে তার রক্তের প্রতিটি ফোঁটায় যেন ইসাবেলের প্রতি তার চিরন্তন ভালোবাসার প্রতিচ্ছবি ফুটে উঠছে। সেই ভালোবাসাই তাকে এক অমর অস্তিত্বের মধ্যে রূপান্তরিত করেছে। এই দৃশ্য থেকে গল্প আবারও বর্তমান যুগের টম ক্রেওর দিকে চলে যায়। ইজির মৃত্যুর পর টম একটি অদ্ভুত ধরনের শূন্যতায় ভুগছে। সে যেন জীবনের কোনো মর্মই খুঁজে পাচ্ছে না। ইজির মৃত্যুর পর হৃদয়ে গভীর শোকের সৃষ্টি করেছে এবং তার মনে হচ্ছে যেন সে তার জীবন থেকে কোনো গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে ফেলেছে। কিন্তু ইজির লেখা উপন্যাসের শেষ পৃষ্ঠাগুলো তাকে নতুন করে উপলব্ধি করাতে সাহায্য করছে। উপন্যাসের মধ্যে দিয়ে টম বুঝতে পারে যে ইজি তাকে মৃত্যুকে গ্রহণ করার শিক্ষাই দিতে চেয়েছিল, যেন মৃত্যুকে পরাজিত করতে নয়,
নয়, বরং তাকে মেনে নিতে শিখতে হবে। সে ইজির শেষ ইচ্ছা অনুযায়ী উপন্যাসটি সম্পূর্ণ করে এবং এটি শেষ করার মাধ্যমে সে যেন ইজির স্মৃতির সঙ্গে এক প্রকার শান্তি খুঁজে পায়। এরপর গল্পটি আবার ভবিষ্যতের মহাকাশযাত্রী টমের দিকে যায়। টম তার মহাকাশযানের গাছের পাতা ছিঁড়ে নিয়ে তারার দিকে ছুড়ে দেয়, আর সেই পাতা আলোর ঝলকানি দিয়ে ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে টম বুঝতে পারে যে জীবনের সত্যিকারের অর্থ হলো চিরন্তন পুনর্জন্ম। মহাকাশের শূন্যতার মধ্যে দাঁড়িয়ে টম তার অস্তিত্বকে উপলব্ধি করে। সে প্রকৃতিরই একটি অংশ, যা বারবার জন্ম নেয় এবং মরে যায়, কিন্তু কখনোই সম্পূর্ণরূপে শেষ হয় না। জেভালবা নামক তারার কাছাকাছি পৌঁছানোর পর মহাকাশযাত্রীর গাছটি ধীরে ধীরে ভেঙে যায় এবং আলোর কণায় মিশে যায়, আর টম তার যাত্রার চূড়ান্ত মুহূর্তে গিয়ে পৌঁছায়। তিনি নিজেকে তার অস্তিত্বের সীমা অতিক্রম করে একটি নতুন জীবনের দিকে প্রবাহিত হতে অনুভব করে। তার মনে হয় যেন সে মহাকাশে ছড়িয়ে পড়ছে, সবকিছু মুক্ত হয়ে যাচ্ছে এবং সেই আলোকময়তার মধ্যে একটি নতুন জীবনের জন্ম হচ্ছে। এই যাত্রার মাধ্যমে গল্পটি তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, যেখানে প্রাচীন যুগের টমাস, বর্তমান যুগের টম ক্রেও এবং ভবিষ্যতের মহাকাশযাত্রী টমের যাত্রা একসঙ্গে মিলে যায়। তারা তিনজনই তাদের নিজ নিজ সময়ের মধ্যে প্রেমের এবং মৃত্যুর প্রকৃত অর্থ খুঁজে পেয়েছে। টমাস সেই জীবনের কাছে বিলীন হয়ে প্রকৃতির সঙ্গে এক হয়ে গিয়েছিল। টম ক্রেও ইজির বিদায়ের মধ্য দিয়ে জীবনের সত্যিকারের অর্থ খুঁজে পেয়েছিল, আর মহাকাশযাত্রী টম তার যাত্রার চূড়ান্ত মুহূর্তে চিরন্তন পুনর্জন্মের ধারণা উপলব্ধি করেছিল। এইভাবেই গল্পটি শেষ হয়, যেখানে তিনটি সময়ের গল্পের সংযোগে একটি গভীর উপলব্ধি সৃষ্টি হয়। জীবনের চিরন্তন চক্র, প্রেমের অমরত্ব এবং আত্মত্যাগের মহিমা সবকিছুই মিলিয়ে একটি শাশ্বত গল্পে রূপান্তরিত হয়, যা আমাদেরকে জীবনের মর্মার্থ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।